আবেদনের 1 বছরেও মেলেনি কৃত্রিম তন্তুর কাঁচামালে শূন্য খরচ সুবিধা। এনবিআরের ওপর অসন্তুষ্ট ব্যবসায়ীরা। 6 মাসে উন্নয়ন প্রকল্পে ব্যয় মাত্র 17.5%। জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6 বিশ্বব্যাংকের পূর্বাভাস। এবং ফেডারেল রিজার্ভ ইস্যুতে ট্রাম্প পাওয়েল দ্বন্দ্ব চরমে, বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। দর্শক স্বাগত একাত্তর বিজনেসের সাথে আছি আমি লিনিয়া আফরোজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কৃত্রিম তন্তুর বৈশ্বিক বাজার ধরতে এফওসি বা বিনা খরচে কাঁচামাল সরবরাহ সুবিধা চায় বিজিএমইএ, কিন্তু 1 বছরেও এ ব্যাপারে সাড়া দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড। সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি সংস্থার দুর্বলতা থাকতে রপ্তানিতে নীতির বেড়াজাল, কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনা সবটুকু। রাকিব হোসেনের রিপোর্ট। মোটামুটি লম্বা একটা সময় ধরে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, যেখানে বড় নির্ভরতা তুলা নির্ভর পোশাকে, অথচ বিশ্ববাজারে চাহিদার সিংহভাগই কৃত্রিম তন্তু বা ম্যানমেড ফাইবারের। গেল অর্থ বছরে প্রায় $40 বিলিয়ন পোশাক রপ্তানি করেন বাংলাদেশি উদ্যোক্তারা। বিজিএমইএর তথ্য মতে মোট রপ্তানির মাত্র 29% ম্যানমেড কাপড়ের, যার প্রায় পুরোটা আমদানি নির্ভর। এ ধরনের পোশাকের রপ্তানি বাড়াতে বছর দেড়েক আগে এফওসি বা বিনা খরচে কাঁচামাল সরবরাহ সুবিধা চালু করে জাতীয় রাজস্ব বোর্ড। উদ্যোক্তারা বলছেন, এতে রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব স্পষ্ট, কিন্তু কঠিন শর্তের কারণে কাজে লাগানো যাচ্ছে না সম্ভাবনার সবটুকু। এই আমদানি প্রাপ্যতার যে লিমিটটা, এই লিমিটটাই কিন্তু আমাদের এই রপ্তানির সবচেয়ে বড় বাধা, এই এফওসি ভিত্তিতে রপ্তানির। সরকারকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এটা তাড়াতাড়ি দেন, তাহলে এইটাই একটা সুযোগ, যে এই সুযোগে আমাদের এখানে কিছু এফওসি অর্ডার আসবে এবং আমাদের রপ্তানিটা বাড়বে। এবং সেই ক্যালকুলেশন করে কিন্তু আমরা বলছি $5 থেকে $7 বিলিয়ন এক্সপোর্ট বাড়বে, কিন্তু আনফর্চুনেটলি আমরা এই পলিসিটা পাইনি। বিটিএমের হিসাবে বর্তমানে বছরে প্রায় 16 কোটি কেজি নন কটন সুতা স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে, যা মোট উৎপাদন সক্ষমতার মাত্র 3.5%। এমন পরিস্থিতিতে শুধুমাত্র নন কটন সুতা ও কাপড়ে পরিপূর্ণ এফওসি সুবিধা চেয়ে এনবিআরকে চিঠি দেয় বিজিএমইএ, কিন্তু গেল প্রায় 1 বছরেও সাড়া মেলেনি। অথচ এক্ষেত্রে নানামুখী সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। যেটা আমি প্রোডাক্ট আমার এখানে প্রডিউস করতে পারছি না, সেটা বায়ার আমাকে যদি এফওসিতে এনে দেয়, আমার জন্য এটা অনেক বড় সুবিধা। আর এটাতে এতে গিয়ে আমার রপ্তানির পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। আর এফওসিতে আসলে আমার ওখানে কোনো খরচ নাই, ব্যাক টু ব্যাকের এলসির কোনো বালাই নেই, ব্যাংকের লিমিটের কোনো বালাই নেই। নন কটন স্পিনিং মিল যদি এই মুহূর্তে কেউ করে, তার জন্য 5 বছর তার জন্য ইনসেন্টিভ থাকবে। এরকম যদি কোনো প্যাকেজ গভর্নমেন্ট ডিক্লেয়ার করে, আমরা আশা করি নেক্সট 2-3 বছরে আমাদের নন কটন বিভিন্ন ধরনের ফ্যাক্টরিগুলো আমাদের মার্কেটে আমরা সেল করতে পারবো, এবং যা বিশ্বের বাজারে আমাদের এক্সপোর্টের যে গ্রোথকে ত্বরান্বিত করবে। মূলত আর্থিকভাবে অসচ্ছল ও নন বন্ডেড ক্ষুদ্র রপ্তানিকারকরা এফওসি সুবিধা নিতে বেশি আগ্রহী, যা নন কটনের বাজার ধরার পাশাপাশি রপ্তানি আয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তবে সরকারি সংস্থার দুর্বলতাকে বড় করে দেখছেন তিনি। আমাদের বৈশ্বিক বাজারে যদি রপ্তানির সুযোগ তৈরি হয়, তাহলে সেই জায়গাটিতে ক্ষেত্রে আমরা নন কটন পণ্যের ক্ষেত্রে আমরা সেই বিষয়টি দেখতে পারি। আমাদের অভ্যন্তরীণ বিদ্যুতের সরবরাহ, এগুলোর উৎপাদন ব্যয় কমানো, গ্যাস বিদ্যুতের দাম কমানো, এই বিষয়গুলোর কিন্তু সক্ষমতা প্রয়োজন হবে। তবে সেটি করাটি খুব সহজসাধ্য নয়। এফওসি ব্যবস্থায় বৈশ্বিক ক্রেতার সঙ্গে দর কষাকষির সুযোগ কম, আর কাঁচামাল বিদেশ থেকে সরবরাহ হলে কমে মূল্য সংযোজনের হারও। রাকিব হোসেন, একাত্তর, ঢাকা। দর্শক, এ বিষয়ে আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ। শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর বিজনেসে। একটু জানতে চাই যে এফওসি সুবিধা দিলে কৃত্রিম তন্তুর বাজার কিভাবে ধরতে পারবে বাংলাদেশ, এবং এই সুবিধার ইতিবাচক দিকগুলো আসলে কি কি হতে পারে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যেটা ঘটতেছে আমি আরেকটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে আমরা আমাদের পুরো পোশাক শিল্পটা মেইনলি আপনার মানে কটন বা তুলার উপরে নির্ভরশীল আমাদের পুরো শিল্পটা, যেটা আমাদের রিপোর্টেও আসছিল। তো আসলে বিষয়টা হচ্ছে যে নন কটন বলতে যে ধরেন সিনথেটিক ফাইবার এবং
কিছু ম্যানমেড ফাইবার আছে যেগুলো বাংলাদেশে আসলে উৎপাদন হয় না। অর্থাৎ আপনি কটনে যেমন আমরা আমদানি নির্ভর, অনুরূপভাবে সিনথেটিক যে ফাইবারগুলো আছে সেগুলো বাংলাদেশে আসলে একেবারেই মানে পুরোপুরি আমদানি নির্ভর। তো সেক্ষেত্রে যেটা ঘটতেছে যে যখন স্পিনিং পর্যায়ে যখন এই প্রসঙ্গটা আসে, যে স্পিনিং পর্যায়ে আমাদের নন কটন স্পিনার্সদের সংখ্যা অনেক কম, এর কারণ এটার মধ্যে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগে এবং এটার মধ্যে টেকনিক্যাল অনেক ইস্যুস আছে যেগুলো আমরা এখনো মানে ওইভাবে আমরা স্বাবলম্বী হয়ে উঠি নাই। যার কারণে হচ্ছে কি যে আপনার যেই মানে সিনথেটিক ফাইবারের জন্য যেই ধরনের এক্সপার্টাইজ তৈরি হওয়া দরকার সেই ধরনের এক্সপার্টাইজও আমরা আসলে তৈরি করতে পারি না, যেহেতু আমাদের এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে নাই। এখন যেহেতু গ্লোবালি সিনথেটিক ফাইবার বা ম্যানমেড ফাইবারের পোশাকের যেহেতু অনেক চাহিদা, আমরা এটা পুরোপুরি বিশেষ করে চায়না থেকে এটাকে আমদানি করে আমাদেরকে আসলে এটার যোগানটা দিতে হয়। এখন যেহেতু সরকার আমাদেরকে বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এগুলো সাপ্লাই যেহেতু পরিপূর্ণভাবে আমাদেরকে নিশ্চয়তা দিতে পারছে না, সেই কারণেই আসলে আমাদের যদি আমরা এফওসিবিসি যদি বিনামূল্যে আমরা যদি, অর্থাৎ বায়াররা কাপড়টা চায়নাতে বা তাদের যে কোনো সোর্সিং দেশ থেকে কিনবেন এবং আমাদের কাছে বিনামূল্যে পাঠাবেন, এবং বাকি যে কাজটা সেলাইয়ের কাজটা বা অন্যান্য যে কাজগুলো সেগুলো আমরা লোকালি করব। এই কাজটা করলে সুবিধাটা হবে যেটা, যে আমরা পর্যাপ্ত পরিমাণে কাজের অর্ডার আমরা পাবো, মানে আমাদের যে কটনের যে অর্ডারগুলো আছে তার থেকে বেশি আমরা অর্ডারগুলো পাবো, প্লাস আমাদের ভিতরে কিন্তু একটা এক্সপার্টাইজ তৈরি হবে, আমাদের একটা দক্ষতা তৈরি হবে যে এই কাজগুলো কিভাবে করতে হয়। সাথে সাথে এই ফেব্রিকগুলোর যেই ডাইভার্সিফিকেশন আছে সেই ডাইভার্সিফিকেশনটার উপরও আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্টাইজও আমাদের দেশে তৈরি হবে। এই কারণে আসলে আমরা চাচ্ছি যে শুধুমাত্র এটা মানে আমরা কাপড় আনলাম আর সেলালাম সেটা শুধু না, এটার সাথে সাথে আমাদের কিন্তু মানে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের যে দক্ষতা সেই দক্ষতাটাও আসলে উন্নয়ন করবে। শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, এখানে একটি বিষয় থেকেই যায়, নন কটন রপ্তানি বাড়াতে বাংলাদেশের উদ্যোগ কম কেন এবং উদ্যোক্তারা বিনিয়োগের ক্ষেত্রে এগিয়ে আসতে প্রতিবন্ধকতা আসলে কোথায়? এটা আসলে একটা ট্রেডিশনাল জিনিস। আমরা যখন আসলে মানে পোশাক শিল্পটা গড়ে উঠছে বাংলাদেশের আসলে কটনের উপর নির্ভর করে, যেখানে এখানে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, এখানে একটা টেকনিক্যাল এক্সপার্টাইজের একটা ব্যাপার আছে এবং এটার ইনভেস্টমেন্টটা অনেক বেশি। যার কারণে যখন স্পিনিংটা যখন আমাদের দেশে যখন মানে স্পিনার্সরা যখন ইনভেস্টমেন্ট করে, যেহেতু আমরা পোশাক শিল্পের আমরা যেহেতু যে বায়ারদের সাথে কাজ করি তাদের যেহেতু কটনের উপরে আমাদের যেহেতু ডিমান্ডটা বেশি, সেই কারণেই আসলে কটনের উপরে শিল্পগুলো বেশি ঝুঁকে পড়েছিল। আমরা আসলে নন কটন বা সিনথেটিক ফাইবারের মিলগুলোকে আমরা আসলে ওইভাবে করে আসলে বড় করতে পারি নাই। এবং এটা একটা ব্যাপার আছে যে চায়নাতেও কিন্তু এটার একটা, আমি বলবো যে একচ্ছত্র একটা মানে তাদের প্রভাব আছে মার্কেটে, বিশেষ করে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যেখানে আসলে আমরা আসলে ওই জায়গাটায় এগিয়ে আসতে পারিনি। এটা একটা টেকনিক্যাল ইস্যু, মানে আমাদের এখানে এক্সপার্টাইজটা গড়েই ওঠেনি আসলে, কোনো মানে বিভিন্ন কারণে এটা গড়ে ওঠে নাই। অনেক ধন্যবাদ শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, আমাদের সাথে সুন্দর সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বিজিএমইএ এর পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ। আমরা আসলে তার সাথে কথা বলছিলাম কৃত্রিম তন্তুর বাজার পরিস্থিতির যে বিষয়টি। অর্থ বছরের প্রথম 6 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 17.5%, করোনার সময়ের চেয়েও যা কম। 2021-22 অর্থ বছরের প্রথম 6 মাসে বাস্তবায়ন ছিল 24% বেশি। চলতি অর্থ বছরের এডিপি সংশোধিত বরাদ্দ 2 লাখ কোটি টাকা। বাস্তবায়নের সবচেয়ে বাজে অবস্থানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যারা 4,800 কোটির বরাদ্দ পেয়ে খরচ করেছে মাত্র 112 কোটি, যা বরাদ্দের মাত্র 2.34%। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ খরচ করতে পেরেছে 3%। 1 টাকাও খরচ করতে পারেনি সংসদ সচিবালয়। চলতি অর্থ বছর দেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6%। এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে বর্তমানে বাংলাদেশের মূল্যস্ফীতির হার বেশি, তবে চলতি বছর এ চাপ কমবে ও মানুষের ভোগ ব্যয় বাড়বে। এছাড়া বাংলাদেশে ঋণের প্রবাহ কমে ব্যবসা বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। তবে নির্বাচিত সরকার আসার পর রাজনৈতিক অস্থিরতা
কমবে, ফলে বাড়বে সরকারি খরচ এবং বিনিয়োগ। চলতি বছর দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি 7.3% প্রবৃদ্ধি হতে পারে ভুটানের, তারপরই রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের স্বাধীন সিদ্ধান্তে মতামত দিতে চান ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ফেডের স্বাধীনতার পক্ষে অটল থেকেছেন সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল। আর এই দ্বন্দ্বের জেরে পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন তাকে পদচ্যুত করা হলে বিপাকে পড়বে অর্থনীতি। নুসরাত মৌমির রিপোর্ট। বিশ্বের সবচেয়ে স্বাধীন ও সরকারি প্রভাবমুক্ত কেন্দ্রীয় ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, যার মূল কাজ মুদ্রানীতি প্রণয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা। ঐতিহ্যগতভাবে এসব কাজ স্বাধীনভাবে করে এলেও এবার তাতে বাদ সাধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ফেডারেল রিজার্ভের স্বল্পমেয়াদী সুদহার নির্ধারণে হস্তক্ষেপের চেষ্টা করেন ট্রাম্প। যদিও 2025 সালের শেষ 3 মাসে সুদহার কমিয়ে 3.6% নিয়ে আসে ফেড, যা 3 বছরের মধ্যে সর্বনিম্ন। তাতেও সন্তুষ্ট হননি মার্কিন প্রেসিডেন্ট। তবে লাগাতার চাপের মুখেও ফেডের স্বাধীনতার প্রতি সরব থেকেছেন সংস্থাটির চেয়ারম্যান জেরোম পাওয়েল। তাই পাওয়েলকে কোণঠাসা করতে নতুন চাল চালেন ট্রাম্প। অভিযোগ করেন ফেডের $250 কোটি ভবন সংস্কার প্রকল্পটি সঠিকভাবে পরিচালনা করেননি তিনি। এছাড়া সিনেটে ফেড চেয়ারম্যানের দেয়া কিছু বক্তব্যের রেশ টেনে ফৌজদারি তদন্ত শুরু করে ট্রাম্প প্রশাসন। Fed person. He was extended by Biden, and I think he's wrong. I think it's wrong. সুদের হার নির্ধারণে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বের 11টি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। পাওয়েলের প্রতি সংহতি জানিয়েছেন ফেডের সাবেক 3 চেয়ারম্যানও। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সুবিধার জন্য ফেডের নীতি নির্ধারণের প্রভাব এলে দুর্ভোগ পোহাতে হবে জনগণকেই। অন্যদিকে ফৌজদারি তদন্তের খবর প্রকাশের পরই প্রভাব পড়তে শুরু করে অর্থনীতিতে। বাড়তে থাকে স্বর্ণসহ অন্যান্য সম্পদের দাম, পতন ঘটে ডলারের দামে। বিশ্লেষকরা বলছেন জেরোম পাওয়েলকে বরখাস্ত করলে ধস নামবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে, যা ছড়িয়ে যাবে বিশ্বের অন্যান্য পুঁজিবাজারেও। নুসরাত মৌমি, 71। শীত মৌসুমে বেশ জনপ্রিয় টাঙ্গাইলের শাল চাদর, যার দেখা মেলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সম্প্রতি সুতার দাম বাড়ায় ভাটা পড়েছে এ ব্যবসায়। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ ও সরকারি প্রশিক্ষণের দাবি খাত সংশ্লিষ্টদের। এম এ রাজ্জাকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে এক একটি শাল চাদর। বাহারি ডিজাইন ও কারুকার্যে চাদর বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এই দৃশ্য টাঙ্গাইলের দেলদুয়ার নাগরপুরের তাঁতপল্লীর। দিন দিন যার সুখ্যাতি ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। এই শিল্পের সাথে জড়িত জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় 6 শতাধিক পরিবার, যারা দিনে প্রায় 12টি পর্যন্ত শাল চাদর তৈরি করতে পারেন, মানভেদে যার দাম 400 থেকে 1200 টাকা পর্যন্ত। কাজ করি অনেক বছর ধরে, অনেক তাঁতা ছিল, ওখানে মনে করেন সুইতার দাম অনেক, কাপড়ের দাম কম, আমাকে পড়তা হয় না। যেমন 400 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত আছে। বর্তমানে এমনি চাহিদা আছে, ভালো চাহিদা। আর 6 মাস আমরা বোনা দিয়ে খেরা মহাজনরা বিক্রি করে, তারা স্টক করে, আঙ্গুঠান নিয়ে তারা স্টক করে। তাঁত মালিকরা জানান সুতা সহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় এবছর ভাটা পড়েছে ব্যবসায়। তাই সহজ শর্তে ঋণ ও সরকারি সহায়তা চান তারা। গত বছর থেকে এবছর সুতার দাম অনেক বেশি, আর মূলত হচ্ছে সরকার নাই, গার্মেন্টস কারখানা সব বন্ধ, সুতার বর্তমানে খুবই ক্রাইসিস। বর্তমানে সুইটাই খুব অভাব, ক্রাইসিস বেড়ে গেছে। তবে শিল্প সম্প্রসারণে প্রয়োজনীয় ঋণ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। কাপড় তৈরির জন্য এবং চাদর তৈরির জন্য আমাদের ঋণ সহায়তা বিদ্যমান আছে। আমরা তাঁতিদের বাসায় যে যাদের প্রয়োজন আমরা তাদের ঋণ সহায়তায় দিয়ে থাকি। দক্ষতা উন্নয়নের জন্য ট্রেনিং, প্রশিক্ষণ এবং সুতার কিভাবে ডিজাইন ভালোভাবে করা যায় আমরা একটা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও সরকারি সহযোগিতা পেলে সম্ভাবনাময়ী শিল্প থেকে বিপুল অর্থ আয় করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 71।
দর্শক, এই ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।